হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বেসিক কম্পিউটার নিয়ে। যারা কম্পিউটার শিখতে চাচ্ছেন অথবা যেসব আপু ভাইয়ারা চাকরির পাশাপাশি সংসারের পাশাপাশি একটা ইনকাম সোর্স দাঁড় করাতে চাচ্ছেন, যারা আউটসোর্সিং করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, কিন্তু বেসিক কম্পিউটার জানা না থাকার কারণে আপনারা সামনে এগোতে পারছেন না, তাদের জন্যই আমার আজকের এই টিউটোরিয়ালটি। তাহলে চলুন শুরু করা যাক। কম্পিউটারের বেসিক শেখার জন্য প্রথমেই চলেন কম্পিউটারের ডিভাইস এবং কানেকশন সম্পর্কে জেনে নিই। এখানে মনিটর, সিপিইউ, মাউস, কিবোর্ড এই চারটি ডিভাইস একসাথে মিলে হলো আমাদের কম্পিউটার। মাউস, কিবোর্ড এগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস এবং মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। আর এই সিপিইউর কাজ হচ্ছে এই সবগুলোকে প্রসেসিং করা। সিপিইউ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মাউস এবং কিবোর্ড সিপিইউকে কমান্ড করে, সিপিইউ সেই কমান্ডগুলোকে প্রসেসিং করে মনিটরে ডিসপ্লে করে। এখন চলেন দেখে নিই কিভাবে এই ডিভাইসগুলোকে কানেক্ট করতে হবে। মাউস থেকে একটা কেবল চলে যাবে আমাদের সিপিইউতে, কিবোর্ড থেকে কেবল চলে যাবে সিপিইউতে, এরপর মনিটর থেকে একটা কেবল সিপিইউতে কানেক্ট হবে, যেহেতু সিপিইউর কাজগুলো মনিটরে ডিসপ্লে হয়। এখন এই কানেকশন দেওয়ার পরে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন। পাওয়ার সাপ্লাই করার জন্য আমরা এই যে মনিটর দেখতে পাচ্ছেন, মনিটর থেকে একটা পাওয়ার কেবল চলে যাবে আমাদের মাল্টিপ্লাগে। এরপর এই সিপিইউর জন্য আমাদের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন, এই জন্য সিপিইউ থেকেও একটা পাওয়ার কেবল চলে যাবে মাল্টিপ্লাগে। পাওয়ার সাপ্লাইগুলো বোঝানোর জন্য দেখেন আমি এখানে রেড কালার দাগ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, যেন আপনাদের বুঝতে খুবই সহজ হয়। এভাবে কানেকশন দিয়ে দিলে আমাদের কম্পিউটার চলার জন্য একেবারে রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে কম্পিউটার কানেকশনটা দেখাবো। বেসিক্যালি সবার বাসার কম্পিউটার কিন্তু কানেকশনেই আছে, তারপরও যারা নতুন কম্পিউটার কিনতে চাচ্ছেন অথবা কম্পিউটার কানেকশন দিতে পারেন না বা একটু টেনশনে পড়ে যান, তাদেরকে আমি সহজ করার জন্য কানেকশনটা দেখিয়ে দিচ্ছি। আমার হাতে মাউস আছে, আগেই বলেছি। এখন আমি মাউসের যে কেবলটা আছে সেটা আমি লাগিয়ে দিব। এই যে সিপিইউর পেছনটা সবার কিন্তু এরকমই থাকে, এখানে মাউস লাগানোর জন্য, তারপর হচ্ছে কিবোর্ড লাগানোর জন্য, সবগুলোর জন্য কিন্তু স্লট এখানে দেওয়া আছে। তো প্রথমে আমি মাউসের যে কেবলের যে স্লট আছে সেটা আমি লাগিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে কতগুলো ঘর আছে, এই যে লাগিয়ে দিলাম। এখন আমি লাগিয়ে দিব কিবোর্ডের যে স্লট আছে। এইভাবে আমার মাউস এবং কিবোর্ড সিপিইউর সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমার পিসিটাকে কানেক্ট করতে হবে এই সিপিইউর সাথে, সেজন্য আমার লাগবে একটা ডাটা কেবল। কম্পিউটার কেনার সময় এই ডাটা কেবলগুলো আপনারা পাবেন। আবার মাঝে মাঝে দেখা যায় যে আমাদের ডাটা কেবল নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা বাজারে গিয়ে যখন কিনতে যাবেন তখন তো অবশ্যই আপনাদেরকে নাম বলতে হবে। এই যে ডাটা কেবল, এখানে এই যে দুইটা এরকম স্লট আছে, মনিটরে লাগাবো একটা, আর একটা হচ্ছে সিপিইউতে। তাহলে আমরা এখানে দেখে নেই, এই যে এটা দেখেন কেমন ডিজাইন। এই ডিজাইনটা এদিকে দুটা কিন্তু একই রকমের দুটা একটা এক জায়গায় লাগালেই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটার সাথে এই স্লটটা মিলে গেছে, তাহলে এখানে আমি লাগিয়ে দিচ্ছি। খুবই ইজি, এই যে দেখেন লেগে গেছে। তারপরে এখানে দেখেন ফিটিংস দেওয়ার অপশন আছে, এইভাবে আমি ফিটিংস দিয়ে দিচ্ছি। তারপরে এটাও, তাহলে শক্ত করে লেগে থাকবে এবং কানেকশন পাবে। এবারে ডাটা কেবলের অপর পাশের যে কানেকশনটা আছে সেটা আমি দিব মনিটরে। এই যে এখানে একটা স্লট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাটা কেবলের জন্য। এই পাশে আরেকটি আছে, সেটা হচ্ছে পাওয়ার কেবলের জন্য। এখানে আমি মিলিয়ে দেখছি, একটা সাইড কিন্তু একটু মোটা, একটা একটু চিকন। সেম ভাবে এখানেও আছে, এই পাশটা একটু মোটা, এই পাশটা একটু চিকন। আমি এখানে এভাবে লাগিয়ে দিচ্ছি, এই যে লেগে গেছে। এখন আমি আবারও এই যে টাইট দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, এই বিষয়গুলো একবার দেখলেই পারা যায়। ডাটা কেবলটি লাগানো হয়ে গেছে, এখন আমি পাওয়ার কেবল লাগিয়ে দিব। এখানে আমার হাতে যে পাওয়ার কেবল আছে এটা যাবে মাল্টিপ্লাগে। এপাশে যে অপশনটি আছে সেটা আমি লাগাবো সিপিইউতে। এই যে আমার সিপিইউর এই যে এখানে দেখেন তিনটা এরকম পিন দেখা যাচ্ছে। আমার পাওয়ার কেবলও কিন্তু তিনটা ছিদ্র আছে এরকম লম্বা লম্বা। তো যেভাবে আছে সেভাবে আমি দেখে লাগিয়ে দিব। এই যে হয়ে গেছে লাগানো। এবারে এই পাশটা আমি লাগিয়ে দিচ্ছি মাল্টিপ্লাগে।
হয়ে গেছে। আরেকটি পাওয়ার কেবল লাগিয়ে দিচ্ছি আমার মনিটরে। একটা পাশ মনিটরে চলে গেছে, আরেকটা পাশ চলে যাবে আমার মাল্টিপ্লাগে। এভাবে আমার কম্পিউটার কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আমি কম্পিউটারটিকে চালু করে নিচ্ছি। এই জন্য সিপিইউ থেকে আমি এই যে পাওয়ার বাটনটি আছে, এখানে একটা বাটন দেখা যাচ্ছে গোল বোতামের মতো। তো আপনাদের পিসিতে কারো পিসিতে গোল থাকে, কারো পিসিতে স্কোয়ার থাকে, কারোটা এখানে থাকে, কারোটা এখানে। যেখানে থাকুক না কেন পাওয়ার বাটনটিতে আমি ক্লিক করে আমি অন করে নিয়েছি। আপনারাও আপনাদের পিসি এইভাবে অন করে নেবেন। যে লাইট জ্বলতে শুরু করেছে, যখনই কম্পিউটার চালু হয়ে যাবে তখনই মনিটর চালু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইট জ্বলে যাবে, তারপর কিবোর্ডের মধ্যে এরকম লাইট অন হবে এবং মাউসের মধ্যেও এরকমের লাইট অন হবে, যে দেখতে পাচ্ছেন। এইভাবে বোঝা যাবে যে আমার কম্পিউটারটি চালু হয়েছে। ডেস্কটপ চালু হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপ চালু করতে হয়। ল্যাপটপ চালু করা আমার আপনার সবারই জানা থাকে। তারপরেও যেহেতু আমার এটা বেসিক ক্লাস, 0 থেকে হিরো বানানোর ক্লাস, তো সেই জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। জাস্ট এক পলকে দেখে নেবেন। এই হচ্ছে আমার ল্যাপটপ। আমি একটু চালু করে নিচ্ছি। প্রথমে আমি ল্যাপটপটাকে এইভাবে খুলে নিব। তারপরে এই যে এখানে পাওয়ার বাটন আছে, এই যে পাওয়ার বাটন, কারো পাওয়ার বাটন এই সাইডে থাকে, কারোটা মাঝে থাকে বা ওই সাইডে, যেখানেই হোক না কেন পাওয়ার বাটনটা কিন্তু আপনি দেখলেই চিনবেন। এই যে একটা উল্টা কিউ আছে, এটা হচ্ছে পাওয়ার বাটন। আমি এখানে ক্লিক করব, চালু হয়ে যাবে। চালু হচ্ছে। তো এইভাবে ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটাই কিন্তু খুব সহজে চালু করা যায়। এখন আপনাদেরকে আমি কিবোর্ডের সাথে পরিচিত করব। কিবোর্ডের কোন কি দিয়ে কি কাজ করা যায়, কম্পিউটারে কাজ করতে হলে এগুলো জানা খুবই জরুরি। একটি স্ট্যান্ডার্ড কিবোর্ডে 101টি কি থাকে। এই 101টি কিকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 অ্যালফাবেটিক কি, নাম্বার 2 নিউমেরিক কি বা নাম্বার কি, নাম্বার 3 ফাংশন কি, নাম্বার 4 হলো মুভমেন্ট কি, নাম্বার 5 কমান্ড কি এবং নাম্বার 6 স্পেশাল কি। এখন চলুন জেনে নিই যে অ্যালফাবেটিক কি কোনগুলো। এই যে কিবোর্ডের এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে, যেগুলো দিয়ে আমরা লেখালেখির কাজ করি, সেগুলো হচ্ছে অ্যালফাবেটিক কি। নিউমেরিক কি কোনগুলো? নিউমেরিক কি হচ্ছে নাম্বার কি। এই যে 1 থেকে 0 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে এবং এখানে ডান পাশে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, ডান পাশে যে সংখ্যাগুলো আছে যেগুলো দিয়ে শুধু সংখ্যা টাইপ করা যায়, এগুলোই হলো নিউমেরিক কি বা নাম্বার কি। ফাংশন কি কোনগুলো? ফাংশন কি হচ্ছে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো দেখা যায়, এগুলো হচ্ছে ফাংশন কি। যেমন আমি কন্ট্রোল ধরে রেখে F1 দিলে একটি কাজ হবে, F2 দিলে আরেকটি কাজ হবে, F3 দিলে আরেকটি কাজ হবে। যেমন আমরা F12 দিয়ে আমরা লেখাকে চেঞ্জ করতে পারি। যদি আমরা বাংলা লিখতে চাই বা ইংরেজি লিখতে চাই, তখন আমার কিবোর্ডকে বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা করতে এই F12 এর প্রয়োজন হয়। তো এগুলো হচ্ছে ফাংশন কি। এখন চলুন জেনে নেই মুভমেন্ট কি কোনগুলো। মুভমেন্ট কি বলতেই বোঝা যাচ্ছে যেগুলো দিয়ে মুভ করা যায়, সরানো যায়, ডান পাশ বাম পাশ, মানে মুভ করা যায়, যে কথা হচ্ছে ঘোরানো যায়, সেগুলো হচ্ছে মুভমেন্ট কি। যেমন এখানে যে অ্যারো কিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপ, ডাউন, লেফট, রাইট, এগুলো, এবং যে একটা ব্যাক স্পেস কি আছে এবং স্পেস কি আছে, এগুলোও কিন্তু মুভমেন্ট কি। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ব্যাক স্পেস কি এবং স্পেস কি কিভাবে মুভমেন্ট কি হয়। ব্যাক স্পেস কি কোনো লেখার ডান পাশের অক্ষরকে ডান পাশের সংখ্যাকে ডিলিট করতে পারে, এই জন্য এটা হচ্ছে মুভমেন্ট কি, যেহেতু মুভ করছে। এরপরে আসি স্পেস কি। স্পেস কি দিয়ে কি করা যায়, যে কোনো ওয়ার্ডকে, সেন্টেন্সকে আমরা স্পেস কি দিয়ে আলাদা করতে পারি, এই জন্য এটাও হচ্ছে মুভমেন্ট কি। এবারে আসুন জেনে নিই কমান্ড কি কোনগুলো। কমান্ড কি হচ্ছে এই যে কিবোর্ডের এখানে দেখতে পাচ্ছেন অল্টার, কন্ট্রোল, শিফট। এখানে কিন্তু কন্ট্রোল কিটা 2 বার আছে, অল্টার কি 2 বার আছে, শিফট কি 2 বার আছে। কিবোর্ডের এই পাশে ওই পাশে 2 বার করে আছে। এগুলো হচ্ছে
কমান্ড কি, এই কিগুলো কিন্তু নিজে কোনো কাজ করে না, অন্য কি এর সাহায্য নিয়ে কাজ করে। শুধু কন্ট্রোল অল্টার দিলে কিন্তু কোনো কাজ দেখা যাবে না, আপনি চেক করে নিতে পারেন। কিন্তু যখন আমি কন্ট্রোলে ধরে রেখে সি দিব, তাহলে আমার কোনো লেখাকে কপি করা যাবে। কন্ট্রোল ধরে রেখে যখন আমি ভি দিব, লেখাটাকে পেস্ট করা যাবে। তো এইভাবে এই কিগুলো কাজ করে। এখন সর্বশেষ কি হচ্ছে স্পেশাল কি। স্পেশাল কি কোনগুলো? এই যে এখানে স্কেপ আছে, ট্যাব আছে, ক্যাপসলক আছে, এন্টার আছে, এগুলো আরও কিছু কি আছে, এগুলো হচ্ছে স্পেশাল কি। স্পেশাল কি এর কাজ কি? এই যে স্কেপ দিয়ে কি করা যায়, স্কেপ কি দিয়ে কোনো কমান্ডকে বাতিল করা যায়, ক্লোজ করা যায় বা ব্যাক করা যায়, এক্সিট করা যায়। এগুলো হচ্ছে স্কেপ কি এর কাজ। ট্যাব কি দিয়ে কি কাজ করা যায়? এই ট্যাব কি চাপ দিয়ে লেখাকে 5 অক্ষর সমান দূরে দেওয়া যায়, অর্থাৎ 5 বার স্পেস এর সমান হলো ট্যাব। এই ট্যাব কি যখন আমি একবার দিব, তখন আমার 5 বার স্পেস দেওয়ার কাজ করবে। তো যখন আমাদের বেশি বেশি গ্যাপ নেওয়ার প্রয়োজন হবে, তখন আমরা এই ট্যাব কিটা ব্যবহার করতে পারবো। এখন আসুন জেনে নিই ক্যাপসলক কি। ক্যাপসলক কি কি কাজ করে? ক্যাপসলক কি একবার চাপ দিয়ে যে কোনো লেখা লিখলে সবগুলো লেখা বড় হাতের হবে। আবার যদি আমি চাপ দিই, তাহলে লেখা ছোট হয়ে যাবে। যে কোনো লেখা আমি লিখব, ছোট হয়ে যাবে, ছোট হাতের অক্ষরে হবে। এটা হচ্ছে ক্যাপসলক কি এর কাজ। এখন জেনে নিই এন্টার কি এর কাজ কি। এন্টার কি দিয়ে আমরা কোনো কাজকে ওকে করতে পারি, এছাড়া লাইন ভেঙে নিচে নামাতে পারি। যখন আমরা বড় কোনো লেখা লিখব, লেখার মাঝখান থেকে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে লাইন ভেঙে নিচে নেমে যাবে। অথবা কোনো প্যারাগ্রাফকে যদি আমরা আলাদা করতে চাই, তাহলে সেক্ষেত্রে এন্টার কি দিয়ে আলাদা করা যাবে। এখন এই যে দেখেন এখানে একটা শিফট কি আছে, এই শিফট কি দিয়ে কিন্তু কোনো লেটারকে বড় করা যায়। আমরা যদি শিফট ধরে রেখে কোনো একটা লেটারের মধ্যে প্রেস করি, তাহলে সেটা বড় হাতের অক্ষর হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের কিবোর্ড পরিচিতি। কিবোর্ডের কিন্তু আরও অনেক অনেক কি আছে, সেগুলো আসলে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করলাম না, যেহেতু আমি কম্পিউটারের বেসিক আপনাদের সাথে আলোচনা করছি। তাই যেই কি সম্পর্কে আপনাদের জানা জরুরি, সেগুলোই আমি আলোচনা করেছি। আরও যে কিগুলো আছে, সেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে না খুব একটা, সেজন্য আমি আপনাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করিনি। টাইপিংটাকে সহজ করার জন্য এবং লেটারগুলোকে আয়ত্তে আনার জন্য অবশ্যই আমাদের ফলো করতে হবে। এই যে আমার এখানে যে লেটারগুলো আছে, তার মধ্যে এই যে এফ, এই এফ এর মধ্যে দেখেন একটা স্লট আছে এরকমের, এই যে এটা কিন্তু অন্য কোনো কি এর মধ্যে নেই। এখানে এফ এর মধ্যে আছে, আর আছে এই পাশে জি এর মধ্যে। তো আমার এফটা যে এটা হবে আমার লেফট হ্যান্ডের জন্য, লেফট হ্যান্ড এখানে এই বরাবর থাকবে, এই যে আমার এই আঙ্গুলটা এই বরাবর থাকবে। ইভেন রাইট হ্যান্ডের জন্য এই যে একটা জে দেখতে পাচ্ছেন, জে কি এখানে থাকবে আমার ডান হাত, রাইট হ্যান্ড। এইটা হচ্ছে আমার ফিঙ্গারিং এর সীমানা। এই যে এই দুটি কি এর মধ্যে যদি আমি আমার ফিঙ্গারগুলো রাখি, তাহলে উপরের কি এবং নিচের কি এবং মাঝের কি গুলো খুব ইজিলি আমার আয়ত্তে চলে আসবে। তো এভাবে রেখে আমি আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি। প্রথমে আমি এ পাশ থেকে শুরু করব। এখানে আমার আছে এ, এস, ডি, এফ এবং জি। যখন আমি এই মাঝের কিগুলো আমি টাইপ করব, এজন্য এই আঙ্গুলে কিন্তু আমার পাশাপাশি দুটি কি এর মধ্যে কাজ করতে পারবে, এ, এস, ডি, এফ, জি। এটা আপনারা শিখে ফেলবেন, ইভেন মুখস্থ করে ফেলবেন। এ, এস, ডি, এফ, জি, এ, এস, ডি, এফ, জি, এ, এস, ডি, এফ, জি। এরকম করে আপনারা 50 বার শুধু লেফট হ্যান্ড প্র্যাকটিস করবেন। 50 বার যখন এটা লেফট হ্যান্ডের মাঝের কিগুলো আপনার শেখা হয়ে যাবে, তারপরে আমরা রাইট হ্যান্ডের কিগুলোকে আয়ত্তে আনবো। এই জন্য এই জের মধ্যে আমি ফিঙ্গারগুলো এইভাবে রেখেছি। রাখার পরে এখান থেকে এই যে সেমি, এল, কে, জে, এইচ, এই ফিঙ্গার দিয়ে দুটি কি আমি টাইপ করব। সেমি, এল, কে, জে, এইচ, সেমি, এল, কে, জে, এইচ। আমার হাতগুলো দেখেন এভাবে কিন্তু থাকবে। এই হাতগুলো যদি আপনারা এভাবে না রাখেন, তাহলে কিন্তু টাইপ করতে পারবেন না, বুঝবেন না আসলে কিভাবে। অনেকেই আছে যারা এক আঙ্গুল দিয়ে চায় পুরো কিবোর্ড লিখে ফেলার জন্য, আসলে ওইভাবে লিখলে খুব সহজে এবং তাড়াতাড়ি লেখা যায় না। তো সেজন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে সেমি, এল, কে, জে, এইচ এরকম ভাবে আপনারা
50 বার প্র্যাকটিস করবেন। তারপরে ডান হাত এবং বাম হাতের কিগুলো মাঝের লাইন আমার আয়ত্তে চলে এসেছে। 50-50-100 বার যখন হবে তখন আয়ত্তে চলে আসবে। পরবর্তীতে আমরা প্র্যাকটিস করব এই যে উপরে দেখেন, উপরে যে কিগুলো আছে এইখানে আমি হাত কিন্তু এখান থেকে সরাবো না, আমার হাত এখানেই থাকবে। এই যে এফ এবং জে এর মধ্যে আঙ্গুলগুলো থাকবে, এখানে রেখে আমরা লিখবো। এখানে এই যে কিউ ডব্লিউ ই আর টি, এই আঙ্গুল দিয়ে কিন্তু আর এবং টি হচ্ছে। আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, যেভাবে আপনারা স্কুল জীবনে রচনা মুখস্থ করেছেন ঠিক সেইভাবে। কিউ ডব্লিউ ই আর টি, কিউ ডব্লিউ ই আর টি, ঠিক আছে? এইভাবে 50 বার লেফট হ্যান্ডে উপরের কিগুলো, তারপরে রাইট হ্যান্ডে আবার উপরের কিগুলো আমরা টাইপ করবো এইভাবে, পি ও আই ইউ ওয়াই, পি ও আই ইউ ওয়াই, এইভাবে আরো 50 বার। তাহলে আমার উপরের কিগুলো প্র্যাকটিস হয়ে যাবে। অ্যান্ড দেন আমি নিচের কিগুলো সেম ভাবে আমি টাইপ করব। কিভাবে করব? এই যে এখান থেকে শুরু করব। এখানে আছে কি জেড, জেড এক্স সি ভি বি। প্রত্যেকবারই কিন্তু এই তর্জনী আঙ্গুল দিয়ে দুটি করে অক্ষর পাচ্ছে, মাঝের লাইন, উপরের লাইন, নিচের লাইনেও। জেড এক্স সি ভি বি, জেড এক্স সি ভি বি, এভাবে 50 বার। তারপরে এখানে হচ্ছে স্ল্যাশ ডট কমা এম এন, স্ল্যাশ ডট কমা এম এন, এই আঙ্গুল দিয়ে দুটি অক্ষর এম এন এম এন এম এন। এভাবে এই নিচের সিরিয়ালের কিগুলোকেও 50 বার প্র্যাকটিস করতে হবে। আমি 50 বার বলছি এই কারণে যেন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন। কেউ চাইলে 50 বার কেন 100 বারও করতে পারেন, কিন্তু এইভাবে যদি আপনারা সিরিয়াল মেনটেন করেন আপনাদের এই কিগুলো আপনাদের ফিঙ্গারে আয়ত্তে চলে আসবে, তখন আপনারা ইজিলি টাইপ করতে পারবেন। কম্পিউটারে কাজ করার জন্য টাইপিং স্পিড যদি না থাকে, কিগুলো যদি আয়ত্তে না থাকে, তাহলে কিন্তু আপনারা কম্পিউটারিং এর কাজে এগোতে পারবেন না। তো এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের টাইপিং স্পিডটা কেমন হয়েছে। যদি আমার এই ভিডিও দেখে আপনারা সাকসেসফুল না হতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা অন্য কোনো উপায়ে এত সফলভাবে টাইপিং স্পিড বাড়াতে পারবেন না। আপনারা চাইলে বিভিন্ন সফটওয়্যার আছে টাইপিং স্পিড বাড়ানোর, সেগুলোও ফলো করতে পারেন। আমি যে ভিডিওটা দিয়েছি, আমি যেভাবে করেছি সেভাবেও করতে পারেন। যারা কম্পিউটারে একেবারে জিরো, তাদের জন্যই কিন্তু আমার আজকের এই টিউটোরিয়াল। তো আমি একেবারে জিরো থেকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা যেটা করি, কম্পিউটার আমরা চালু করি। চালু করতে আমরা সবাই পারি। কম্পিউটারটা চালু হয়ে গেছে। প্রথমে আমরা কম্পিউটার চালু করার পরে যে কাজটি করব সেটা হচ্ছে, সবার প্রথমে আমি কম্পিউটার রিফ্রেশ করব। আমি রাইট বাটন ক্লিক করব। অবশ্যই আমাদের দুইটা বাটন থাকে মাউস পয়েন্টারের, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। আমি রাইট বাটন ক্লিক করলাম, এই লেখাগুলো আমার এখানে এসেছে, এই যে ভিউ শর্ট বাই রিফ্রেশ, আমি রিফ্রেশ করব। এখন আমার এই রিফ্রেশে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে লেফট বাটন ক্লিক করব। আবারও দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে আমি বের করছি রিফ্রেশ, আর ওকে করছি লেফট বাটন দিয়ে। কয়েকবার আমি কম্পিউটারটাকে রিফ্রেশ করে নেব। যত রিফ্রেশ বেশি করা যাবে ততই আমার কম্পিউটারটা রিফ্রেশ হবে, অর্থাৎ দ্রুত কাজ করবে। রিফ্রেশ দেওয়া হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে, আমি একটা ফোল্ডার তৈরি করব। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ফোল্ডার আবার কি? ফোল্ডার হচ্ছে একটা ব্যাগের মতো। আমরা যেমন আমাদের ব্যাগে বই খাতা বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কি করে রেখে দেই, তো সেরকম কম্পিউটারে আমরা যখন কোনো কাজ করব বা কোনো তথ্য বা কোনো ডাটা আমরা রাখতে চাই, কোথাও রাখতে চাই, সেটা হচ্ছে আমরা ফোল্ডারে রাখতে পারি। ফোল্ডারে রাখলে তখন সেগুলো আর হারিয়ে যায় না, সেই ফোল্ডার থেকে আমরা খুঁজে বের করে নিতে পারি। এই জন্য আমি একটা ফোল্ডার তৈরি করছি, সেটা আপনাদেরকে দেখাই। এই আমার মাউস পয়েন্টার আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আগেই বলেছি, কোনো কাজ করার জন্য আমি খোঁজার জন্য, বের করার জন্য রাইট বাটন ক্লিক করব। এবার আমি রাইট বাটন ক্লিক করলাম। তারপর আমি চলে যাব, এই যে দেখেন নিউ লেখা আছে, নিউতে যখন আমি মাউস পয়েন্টার নিলাম, দেখেন এইখানে ফোল্ডার লেখা, FOLDER, ফোল্ডার। এখন আমি ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি নতুনদের জন্য, রাইট বাটন ক্লিক করব। কোন বাটন? রাইট বাটন ক্লিক করব। তারপর আমরা যে রিফ্রেশ থেকে রিফ্রেশ করেছি, কিন্তু এখন আমরা যাব নিউতে গিয়ে আমরা ফোল্ডারে ক্লিক করব। এই যে এখানে একটা নিউ ফোল্ডার তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে
নিউ ফোল্ডার তৈরি হয়ে এখানে দেখেন লেখাটা নীল কালার হয়ে আছে, যে এখানে তো নিউ ফোল্ডার আছে। তো আপনারা আপনাদের নাম দিয়ে সেভ করতে পারেন, অথবা আপনারা যে বিষয় এখানে রাখবেন, হয়তো পড়াশোনার বিষয় হতে পারে, রান্নার বিষয় হতে পারে, ইনফরমেশন হতে পারে, তাহলে আপনারা ওইরকম নাম দিয়ে সেভ করবেন। তো আমি চাইলে এখানে আমার নাম দিয়ে সেভ করতে পারি। আমি আমার নাম দিয়ে সেভ করছি, খাদিজা। এখন আমি এন্টার প্রেস করব। হয়ে গেছে আমার ফোল্ডার তৈরি। ফোল্ডার কিভাবে ওপেন করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনি এই ফোল্ডারের উপরে গিয়ে মাউসের যে লেফট বাটনটি আছে সেখানে ডাবল ক্লিক করতে পারেন, এই যে এসে গেছে। অথবা যদি মনে হয় যে ডাবল ক্লিক করলে আসছে না, মাঝে মাঝে যদি ঝামেলা করে বা দেরি হয়, সেক্ষেত্রে এখানে আপনি রাইট বাটন ক্লিক করে তারপর এই যে ওপেন, চলে এসেছে। এই হচ্ছে আমার ফোল্ডার তৈরি। এখন আমি আপনাদেরকে আরো কিছু সিম্পল বিষয় দেখাবো। মোবাইল থেকে আমরা সব কাজই পারি বেশিরভাগ, তো কম্পিউটার থেকে যারা না পারি তাদের জন্য দেখাচ্ছি। আমি এখন একটা ব্রাউজারে যাব, যাওয়ার পরে এই যে এখানে দেখেন আমার যা দরকার আমি এখানে লিখতে পারি। যদি আমি ইউটিউব লিখি, youtube.com যদিও লেখা আছে, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি, যারা নতুন তারা তো আসলে এভাবে জানেন না। আমি এখানে youtube.com লিখলাম, youtube, youtube.com। এখন আমি এন্টার প্রেস করব। কিবোর্ড থেকে এন্টার আমি দিয়ে দিচ্ছি, আমার ইউটিউব চলে এসেছে। এখন যদি আমি ইউটিউব না দিয়ে আমি যদি ফেসবুক দিতে চাই, তাহলে আমি লিখব ফেসবুক, FACEBOOK, facebook.com লিখলাম আমি। তো ফেসবুক যাদের লগ ইন করা আছে তাদের তো চলে আসবে। যদি লগ ইন না থাকে তাহলে মোবাইলে যেভাবে আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করেন ঠিক সেভাবে চলে আসবে। চলে এসেছে ফেসবুক। এখন আপনারা চাইলে আরো কিছু এখান থেকে, যদি আপনারা কোনো ওয়েবসাইট আপনারা অন করতে চান, অথবা আপনারা যদি গুগলে যেতে চান, সেটাও সম্ভব। এছাড়া আপনারা এখান থেকে যা সার্চ দিবেন তাই কিন্তু চলে আসবে। এছাড়া শর্টকাট কিন্তু এখানে দেখেন ডিসপ্লেতে দেওয়া থাকে, এই যে ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে এই যে গুগল। তো এই হচ্ছে বিষয়। এখন আমি সবগুলো ক্লোজ করে দিচ্ছি। এবারে আমি আপনাদেরকে শেখাবো পরবর্তী ধাপ। এখন আমি যাচ্ছি, আমি সার্চ করে নিচ্ছি এখান থেকে। আমরা এখন যাব মাইক্রোসফট ওয়ার্ডে। সবার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড দেওয়া থাকে, তো যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন, অথবা আপনার কম্পিউটার থেকে আপনারা এখান থেকেও দেখে নেবেন কোথায় আছে কিনা। কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো আছে কিনা? এই যে নিউ থেকে এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আমরা ক্লিক করব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট চলে এসেছে, আমি এখান থেকে ডাবল ক্লিক করে নিয়েছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে এরকমের লুক আসবে। এই যে এখানে সব দেওয়া আছে। আমি আপনাদেরকে বেসিক শেখাবো। এখানে যতগুলো কাজ আছে সব আমার দেখা দরকার নেই, আমি আপনাদেরকে বেসিক দেখাচ্ছি, যেগুলো একেবারে জানা খুবই প্রয়োজন আমাদের জন্য কম্পিউটারের টুকিটাকি কাজ করার জন্য। এই যে এখানে ফাইল আছে, আমরা প্রথমে এখানে লিখব। কি লেখা যায়? সচরাচর আমরা যে কথাগুলো বলে থাকি, যেমন আমি লিখলাম আই ইট রাইস, খুবই সহজ কথা। এখন আমার এই লেখাটা একদম ছোট হয়ে গেছে না, দেখাই যাচ্ছে না। এই যে দেখেন একেবারে ছোট লাগছে। আমার এই লেখাটা একটু বড় করা দরকার। কিভাবে করা যায়? আমি প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট কিভাবে করতে হয়? এখানে আমি মাউস পয়েন্টার, এই যে দেখেন নড়াচড়া করছি, এই মাউস পয়েন্টার আমি এখানে নিব, যেখানে নড়াচড়া করছে এই যে কার্সরটা উঠানামা করছে, যেটা আপনারা দেখছেন এখানে লাফাচ্ছে, এটাকে বলে কার্সর। কার্সরটা যেখানে নড়াচড়া করছে সেখান থেকে মাউস পয়েন্টার ধরে লেফট বাটনে ক্লিক করে ধরে রেখে এই দিকে নিয়ে যাব। সবটুকু লেখা দেখেন কালার হয়ে গেছে, একটা বাউন্ডারির ভিতরে আছে, দেখা যাচ্ছে। এখন আমি সাইজ বড় করতে পারবো, এখান থেকে বড় করতে পারবো, অথবা চাইলে এই যে এখান থেকে সাইজ বড় করতে পারবো। কত দেওয়া যায়? 72 দিতে পারি, 48 দিতে পারি, যেমন ইচ্ছা। আমরা এই যে 72 দিয়ে দিলাম, ঠিক আছে। লেখাটা বড় হয়ে গেছে, খুবই ইজি। এখন আপনাদেরকে আমি শিখাবো যে কিভাবে
কপি করতে হয়। কপি করার জন্য আমি কি করলাম, এই লেখাটাকে সিলেক্ট করব, আগের মতনই সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করে নিলাম। অথবা যদি আপনাদের কাছে এইভাবে সিলেক্ট করতে কষ্ট হয় তাহলেও কিন্তু আপনাদের জন্য ব্যবস্থা আছে। আমি কি করব, কন্ট্রোল ক্লিক করব। আপনার কম্পিউটারে দেখেন কিবোর্ডের একেবারে বাম পাশের কর্নারে একটা কি আছে, CTRL, এটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোলে আমি আমার হাতের বাম হাতে যে ছোট আঙ্গুলটা আছে সেটাতে আমি টিপ দিয়ে ধরে রাখবো। তারপর আমি প্রথমে সিলেক্ট করব, কন্ট্রোলে ধরে রেখে আরেকটা আঙ্গুলে দিব A, কন্ট্রোল A মানে হচ্ছে অল সিলেক্ট। সম্পূর্ণ লেখা সিলেক্ট হয়ে গেছে। এখানে যদি এক পাতা লেখাও থাকতো সেগুলোও কিন্তু সিলেক্ট হয়ে যেত। এখন আমি এই লেখাটাকে কপি করব। কিভাবে কপি করব, আমি এই লেখার উপরে মাউস পয়েন্টার নিলাম, তারপরে রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে লেখা এসেছে কপি, COPY, কপি। কাট লেখা আছে, অন্যান্য লেখা আছে, সেগুলো আমার এখন দরকার নেই। আমার এখন কপি করা শিখতে হবে। আমি ক্লিক করলাম, হয়ে গেছে কপি করা। এখন আমি যেখানে এই লেখাটা দেখতে চাই সেখানে পেস্ট করব। আমরা কপি করে নিয়েছি। এখন এই যে কার্সরটা এখানে নড়াচড়া করছে, আমি এখানে যদি পেস্ট করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করব, তারপর এই যে পেস্ট লেখা আসছে, পেস্ট অপশন, আমি লিখলাম, একবার হয়ে গেল, কয়বার, 2 বার। আবারও দিতে পারি, রাইট বাটন ক্লিক করে পেস্ট, আবার রাইট বাটন ক্লিক করে পেস্ট। তো এই হচ্ছে বিষয়। এছাড়া যদি আপনার মনে হয় যে এত রাইট বাটন ক্লিক করতে বারবার সময় পাওয়া যাচ্ছে না বা বোরিং লাগছে আপনার কাছে, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এই যে কন্ট্রোল ধরে আপনারা CTRL, একদম সবার কর্নারে বাটনটি কন্ট্রোল ধরে আপনারা কি করতে পারেন, কন্ট্রোল ধরেও এই কাজগুলো করা যায়। যেমন আমাদের একটা ছিল লেখা কন্ট্রোল A, অল সিলেক্ট, কন্ট্রোল ধরে রেখে যদি C দেই তাহলে কপি হয়ে গেল। কন্ট্রোল C তে কপি, কন্ট্রোল V তে পেস্ট হয়ে যাবে। এই যে কন্ট্রোল C দিয়ে কপি করেছি, কন্ট্রোল V, কন্ট্রোল V, কন্ট্রোল V, দেখেন এইভাবে হাজার হাজার লেখা কপি পেস্ট করা যাবে। একবার কপি করেছি, পেস্ট 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 পেস্ট, দেখেন কতগুলা হয়েছে। তো এখন আমি এগুলো আবার ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। লেখা তো কপি করা শিখেছেন, পেস্ট করা শিখেছেন, এখন তো ডিলিট করাও শিখতে হবে নাকি। এখন আমি এখান থেকে মাউস পয়েন্টারটা, এই যে কার্সরটা নাড়াচাড়া করছে সেটাকে আমি এখানে দিতে পারি, অথবা এখানে রেখেই ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ব্যাক স্পেস লেখাটা যদি আমি লেখা যদি টাচ করি, ক্লিক করি, এইভাবে এই যে শব্দ হচ্ছে আপনারা পাচ্ছেন, এই যে একটা একটা করে ডিলিট হচ্ছে। এখন আমি একটা একটা করে ডিলিট করছি, একটা 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 আরও আসছে। তো এটা কিন্তু ভালোই সময় লাগবে যতই দ্রুত করি না কেন। তো আরও সহজে এই লেখাগুলোকে ডিলিট করা যায়। চলুন আপনাদেরকে দেখাই কি করব। এই লেখাগুলোকে আমি এইভাবে সিলেক্ট করতে পারি, তারপর ব্যাক স্পেস দিলাম, তারপরে আবার উপরে আমি যেতে পারি, এইভাবে ধরে রেখে দিতে পারি। অথবা আমি যদি আবারও সম্পূর্ণটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল A দিই তাহলে কিন্তু অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট, সব লেখা আমার সিলেক্ট হয়ে গেছে। এবারে আমি ডিলিট করে দিব। কিবোর্ড থেকে আমি ব্যাক স্পেস লেখাটার মধ্যে ক্লিক করলাম, চলে গেছে। তো আপনাদেরকে কপি করা, পেস্ট করা দেখালাম, অল সিলেক্ট দেখালাম, এখন দেখাবো কাট করা। এখন আমি একটা কিছু লিখি, অনেক কিছুই লিখলাম, ঠিক আছে। সাপোজ আমি 1 নাম্বার পেজে এই লেখাগুলো লিখেছি, তো আমি চাচ্ছি যে আমার এই লেখাগুলো 1 নাম্বার পেজে না থেকে, এই যে এখানে লেখা আছে দেখেন পেজ 1 of 1, অর্থাৎ আমি 1 নাম্বার পেজে এখন লিখছি। তো আমি চাচ্ছি যে এই লেখাগুলো আমার 1 নাম্বার পেজে না থেকে যদি অন্য পেজে দিয়ে দেই, আমার অন্য পেজের দরকার। অথবা যদি মনে করেন যে এখানে আমার কয় লাইন আছে, 1 2 3 4 5 6 লাইন লেখা, হ্যাঁ 6 লাইন লেখাচ্ছে, আমি 3 লাইন লেখা 1 নাম্বার পেজে রাখতে চাই, আর বাকি 3 লাইন আমি অন্য একটা পেজে নিয়ে যেতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে আগে সিলেক্ট করব। সব তো আমার দরকার নেই, আমি এখান থেকে সিলেক্ট করব। নিচ থেকে আমি সিলেক্ট করছি, এই যে সিলেক্ট করা হয়ে গেছে। এই যে দেখেন এখানে কাট লেখা, CUT কাট, কাচির একটা সিম্বলও দেওয়া আছে। এই যে দেখেন আমি যখন এখানে লেখাটা নিলাম তখন আমার এখানে শর্টকাট দেখাচ্ছে Ctrl+X, Ctrl+X দিলে আমার লেখাটা কাট হয়ে যাবে। এখান থেকে
আমি লেখা দিয়েও দিতে পারি অথবা কন্ট্রোল ধরে এক্স দিয়ে কাট করতে পারি। কত নম্বর পেজে যেতে চাই আমি যেতে চাই 6 নাম্বার পেজ। 6 নাম্বার পেজ, এই যে দেখেন এখানে লেখা আছে পেজ 6 of 9। তো আমি লেখাগুলো এখানে কি করব, পেস্ট করব। কিভাবে পেস্ট করতে হয় আপনাদেরকে দেখিয়েছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায়, অথবা এই যে দেখেন পেস্ট লেখা ক্লিক করেছি, চলে এসেছে। তো আমার 3 লাইন লেখা আছে প্রথম পেজে, বাকি 3 লাইন আমি কেটে 6 নাম্বার পেজে নিয়ে এসেছি। তো দর্শক, এইভাবে আপনারা লেখাকে কাট করতে পারবেন, অর্থাৎ কেটে অন্য কোথাও নিয়ে যেতে পারবেন। তো আমি এই লেখাগুলো ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল এ, ডিলিট। সব লেখা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তো দর্শক, একই সাথে আপনারা কপি, পেস্ট, কাট, অল সিলেক্ট, ইভেন ডিলিট করাও শিখে গেছেন। এখন আমি আপনাদেরকে আরো কিছু কাজ দেখাচ্ছি। আমি আবারও লিখলাম যে আই ইট রাইস, ঠিক আছে। তারপর আমি কি লিখতে পারি, এখন এই লেখাটা এত বড় আমি চাচ্ছি না, এই সবগুলো লেখায় আমি আরেকটু ছোট করে নিতে চাচ্ছি। সিলেক্ট করে নিলাম, সবগুলো না, ম্যাঙ্গো থেকে সিলেক্ট করেছি। তারপর এই যে দেখেন সাইজ এখানে আসছে 28, 36টায় আমি দিলাম। আমার লেখাগুলো ছোট হয়ে এসেছে দেখেন। তো এখন আপনারা চাইলে এই লেখাগুলোকে কিন্তু বিভিন্ন স্টাইলেও দিতে পারেন। এই যে লেখাটা আমি চাচ্ছি যে এই লেখাটা একটু অন্য ডিজাইনে দেওয়া যাক, কি বলেন আপনারা? আমার এই লেখাটা আছে ক্যালিব্রি, আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, অথবা আপনারা এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন। অনেক ধরনের অনেক স্টাইলের লেখা এখানে আছে। আমি এটা দিলাম লেখার স্টাইলটা। চাইলে আপনারা লেখাটা বোল্ড করতে পারেন। কোনো লেখার হেডিং যখন আমরা দিই তখন আমাদের লেখাটা একটু বোল্ড করা অর্থাৎ মোটা করার প্রয়োজন পড়ে। এই যে দেখেন লেখাটা একটু মোটা হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন লেখার নিচে আন্ডারলাইন দেওয়া প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে এই যে একটা বোল্ড করলাম আমরা, এখানে এই যে আন্ডারলাইন দিতে পারবেন। আবার এখানে একটা আই আছে, আইতে হচ্ছে ইটালিক, এই যে দেখেন নিচে লেখা এসেছে ইটালিক, কন্ট্রোল প্লাস আই দিলে এটা চলে আসবে। ইটালিক দিলে কি হবে, লেখাটা একটু বাঁকা হবে, যে এরকম আই এর মতো। তো সেই সাথে আমি আন্ডারলাইন দিয়ে দিলাম, সুন্দর। এইভাবে আপনারা দিতে পারেন। এখন যদি মনে হয় এই লেখাটা ঠিক আছে বড়, কিন্তু লেখাটা যেমন একটু সাইডে মনে হচ্ছে না, লেখাটা যদি মাঝ বরাবর হতো তাহলে মনে হয় সুন্দর হতো। সেক্ষেত্রে লেখাটা সিলেক্ট করে নিলাম। তারপরে এই যে আপনারা দেখেন এখানে এই আমার লেখাটা এই স্টাইলে আছে, লেফট থেকে এক সাইড। এখন যদি আমি এই মাঝখানে ক্লিক করি, এই যে আমার লেখাটা মাঝখানে চলে এসেছে। যদি আপনারা এ পাশে ক্লিক করেন তাহলে রাইট সাইড থেকে আসবে, আর এ পাশে যদি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে আপনার যে পেপার টেপার লিখি আমরা, দুই পাশ থেকে সমান হওয়ার জন্য এইটা। তো এটা দিলাম না, আমি হেডিংটা চাচ্ছি মাঝখানে থাকুক। এখন ঠিক আছে, এখন আমি আমার এই লেখাগুলোকে আরো নিচে নিয়ে আসছি। এখন আমি চাচ্ছি যে আমি ম্যাঙ্গো নিয়ে কিছু একটা লিখি, সাচেস আমি এরকম বর্ণনা দিলাম এটসেট্রা। তারপর টি নিয়ে আমি কিছু বর্ণনা দিতে চাই, যেমন আমি প্যারাগ্রাফ আমরা যেরকম লিখে থাকি। তারপর হচ্ছে জুস নিয়ে কিছু লিখতে চাই, এজ লাইক। তারপর ভেজিটেবল নিয়ে, এইভাবে আপনারা লিখতে পারেন। এই রকমের বর্ণনা দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই লেখাটা ম্যাঙ্গো আর এই ডেসক্রিপশনটা একই সাইজের হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই লেখাটা একটু ছোট করে দিই। এখান থেকে দেখি সাইজটা ছোট করে দিই, 20 দেওয়া যায়। হ্যাঁ, আমি আমার ইচ্ছা মতো সাইজ দিয়ে দিলাম। এই লেখাগুলোকে আমি দিয়ে দিচ্ছি 20 দিয়ে দিচ্ছি লেখার সাইজটা। একই কাজ আপনাদেরকে বারবার দেখাচ্ছি যেন আসলে কাজটা আপনাদের বুঝতে সহজ হয়। এখন আমি চাচ্ছি যে লেখাগুলো সবগুলোই কালো কালো দেখা যায়, এত কালো তো ভালো লাগে না, একটু কালারফুল হলে মনে হয় বেটার হবে। তো চলেন কালার করে ফেলি। প্রথমে আমি ম্যাঙ্গোটা কালার করব। আমি সিলেক্ট করে নিয়েছি। এখন এই যে এখানে দেখা যাচ্ছে একটা এ আছে, এটা নিচে দাগ লাল হয়ে আছে, এখানে একটা চিহ্ন দেওয়া আছে,
এখানে এটা হচ্ছে একটা ফন্ট কালার, এই যে লেখা আসছে ফন্ট কালার, লেখার ফন্ট কালারটা আমি চেঞ্জ করতে চাই, ক্লিক করলাম, এই যে বিভিন্ন কালার চলে এসেছে। আপনি চাইলে রেড কালার দিতে পারেন, তারপরে এখানে সেম ভাবে এই যে আবারও ফন্ট কালার চেঞ্জ করতে পারেন, অরেঞ্জ কালার দিতে পারেন, তারপর হচ্ছে ফন্ট কালার থেকে এই যে এ লেখা আছে এখান থেকে নীল কালার দিতে পারেন, যে কালার আপনার ইচ্ছা সেই কালারই এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এবারে যদি এই লেখাগুলো অথবা এই লেখাগুলোর ডিজাইন আপনারা চেঞ্জ করতে চান তাহলে সেগুলো করা যাবে। যেখানে আপনাদের দেখিয়েছি এই যে লেখার স্টাইল, এইখানে একটা ফন্ট ডিজাইন চেঞ্জ করা যাবে, এরকম দিতে পারেন যেভাবে ইচ্ছা। এরিয়াল ব্ল্যাক, এটা মনে হয় সুন্দর লাগছে বেশি, এটা দিয়ে দিই। এই টি লেখাটিকেও এভাবে দিতে পারবো, এখান থেকে কোথায় এরিয়াল ব্ল্যাক, যেমন ইচ্ছা আপনাদের যেরকম ডিজাইন পছন্দ ওই রকমই দিতে পারবেন। এখন আমি চাচ্ছি ডেসক্রিপশনটা একটু অন্য স্টাইলে দিতে, এখানে বিভিন্ন রকমের আছে। এছাড়াও আপনারা এই যে স্লাইড বার দিয়ে আরও নিচে চলে যেতে পারেন, চাইলে এই যে এরকম দিতে পারেন। কত কিছু শিখে যাচ্ছেন আজকে আপনারা। আসলে এই কাজগুলো কিন্তু খুবই মজার, চেঞ্জ হয়ে গেল, বিভিন্ন স্টাইলের হয়ে গেল। এক একটা লেখা আমি এক এক রকম করে দেখাচ্ছি যেন আপনারা এই কাজগুলো করতে খুবই আনন্দ পান আর সেই সাথে খুব ইজিলি এই কাজগুলো শিখে নিতে পারেন। এই যে লেখা দিতে গিয়ে কিন্তু সাইজ একদম ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই যেন আপনারা বুঝতে পারেন। এখন আমার এই লেখাগুলো আপনারা দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে চেঞ্জ করা যায়। এবারে আপনাদেরকে আমি দেখাই, এই যে এখানে এই যে উপরে কিন্তু কয়েকটা লেখার ডিজাইন দেওয়া আছে, যে লেখাটা আপনি যেরকম করতে চান তাহলে এই যে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যদি যেমন মনে করেন আমি এই লেখাগুলো সিলেক্ট করার পরে এখানে যেটা আছে এরকম দিতে চাই তাহলে এরকমের আসবে, এরকম দিতে চাই অথবা এরকম অথবা এরকম, যেটা আমি ক্লিক করব সেটাই চলে আসবে। ঠিক আছে, এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই পেজের কিন্তু একটা মার্জিন আছে, যা লেখা আমি লিখেছি দেখেন এইখানে ফাঁকা, এই দিকটা ফাঁকা, এই দিকটা ফাঁকা, অর্থাৎ উপরে ডান পাশে বাম পাশে এবং নিচে একটা নির্ধারিত ফাঁকা কিন্তু আছে, এর বাইরে লেখা কিন্তু যাচ্ছে না। তো এটাকে বলে মার্জিন। আমরা যেরকম খাতায় লেখার সময় মার্জিন দিয়ে থাকি, লেখা মার্জিনের বাইরে আমরা নেই না, ঠিক সেইভাবে আপনারা চাইলেও মার্জিন আপনাদের প্রয়োজন মতো দিয়ে নিতে পারেন। এখানে এই যে মার্জিনের দাগটা এখানে আছে বলে এই দিকে আছে, এটা যদি আমি সাইড করে এই দিকে নিয়ে আসি তখন আমার লেখাটা এখান থেকে শুরু হবে। যদি আমি মার্জিন একেবারে না রাখতে চাই, এটা সরিয়ে দিব, তাহলে কিন্তু লেখা আমার এই সাইডে চলে আসবে। এই সাইডেও কিন্তু একটা মার্জিন আছে, এই যে দেখেন। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে এই মার্জিনটা যতটুকু ইচ্ছা ততটুকু ব্যবহার করতে পারেন। এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বিষয়। এখন আপনি তো অনেক কিছুই লিখলেন, এবারে যদি আপনি মনে করেন যে আমার তো একটু পয়েন্ট আকারে কিছু লেখার প্রয়োজন ছিল, তাহলে আমি কি করব? এই যে দেখেন উপরে এইখানে আছে, এখানে কিছু বুলেটস আছে, এখানে আছে নাম্বারিং, তারপরে এখানে আছে মাল্টি লেভেল লিস্ট। যেভাবে ইচ্ছা আমি যদি এই বুলেটস লেখাটার মধ্যে ক্লিক করি, এই যে একটা ফোঁটা চলে এসেছে। এখন আমি লিখলাম যা ইচ্ছা, এন্টার দিলাম, আরেকটা চলে এসেছে, আবার এন্টার দিলাম, আরেকটা চলে এসেছে, আবার এন্টার দিলাম। এইভাবে আমি বুলেটস ইউজ করে পয়েন্ট আকারে আমি লেখা লিখতে পারি। ঠিক আছে, তো এবারে আমি চাচ্ছি যে নাম্বারিং হোক আমার লেখার মধ্যে, তাহলে এই যে নাম্বারিং এখানে দেওয়া আছে, মাউস পয়েন্টার নাম্বারিং এর উপরে নিলে লেখা পাবেন আপনারা, এই যে নাম্বারিং, ক্রিয়েট এ নাম্বারড লিস্ট। তাহলে আমি এখানে ক্লিক করলাম, তারপরে দেখেন এই যে আমার সব লেখাগুলো 1 2 3 4 5 নাম্বারিং এ চলে এসেছে। অথবা যদি আপনি এখান থেকে বিভিন্ন স্টাইলে যদি দিতে চান তাহলে এগুলোর মধ্যে ক্লিক করলে চলে আসবে। এই যে যেরকমটি আপনার ইচ্ছা সেরকমই দিতে পারেন। এখন আমি যে চাচ্ছি এরকমের, আবার আমি কিছু দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে না। তো এইভাবে করে আপনারা বিভিন্নভাবে লেখা লিখতে পারেন। এখানে যে আমি আপনাদেরকে মার্জিনটা দেখিয়েছি, যদি আপনাদের মার্জিন এই অপশনটা না থাকে তাহলে আপনারা মার্জিন অপশনটা দিয়ে নেবেন। কিভাবে দিয়ে নেবেন সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এখানে ভিউ লেখাটা আছে, আমার এই রুলার লেখাটার মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। যদি এখান থেকে আমি রুলার টিক চিহ্নটা উঠিয়ে দেই
তাহলে দেখেন আমার এখানে যে মার্জিন অপশনটা ছিল সেটি কিন্তু চলে গিয়েছে। তো আমি আবারও টিক দিয়ে দিচ্ছি যেন আমার এই অপশনটা থাকে। এবারে যদি আপনারা এই লেখাটা প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কিভাবে প্রিন্ট করবেন সেটাও এই যে এখানে আছে প্রিন্ট লেআউট। এই যে বিভিন্ন ভাবে এখানে লেখা আছে, এই যে রিড মোড, আমরা যখন বই পড়ি এই যে রিড মোড আছে, প্রিন্ট লেআউট আছে, তারপর ওয়েব লেআউট আছে। এবারে আমি আপনাদেরকে দেখাবো আরেকটি বিষয়। এই যে দেখেন আমি এখন গেলাম পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে এই যে দেখেন এখানে আছে মার্জিন, চার দিক থেকে মার্জিন থাকবে, এভাবে দেওয়া আছে নির্দেশনা। আমি চাইলে এই নির্দেশনা অনুযায়ী নিতে পারি। এছাড়া যেটা দেখাতে এসেছি আপনাদেরকে, এভাবে কলামস নেওয়া যায়। যদি আপনি মনে করেন যে আপনি অনেক সময় লেখার জন্য আমরা দুইটা ঘর আমাদের প্রয়োজন হয়, এই যে একভাবে এক লাইন লেখার পরে আমরা আরেক লাইন লিখতে চাই, এই যে দেখেন যদি আমি চাই দুইটা কলামে লেখা হবে আমার, তখন আমি এখান থেকে দিয়ে নেব। ঠিক আছে, এভাবে দিলে আমার পেজটা কিন্তু দুই ভাগ হয়ে যাচ্ছে আর লেখা দুই ভাগ হয়ে দুই পাশ থেকে হচ্ছে। লেখার ডিজাইন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে আমার সব লেখা কিন্তু চলে এসেছে কলামসে। তো এখান থেকে দিলে আপনারা বিভিন্ন স্টাইলে লিখতে পারবেন। এই যে এখানে আছে, এখানে আছে। তো আমি এত ডিপ যাচ্ছি না যেন আপনাদের বুঝতে সহজ হয়, জাস্ট বেসিক জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আমার এই লেখাগুলো ঠিক করতে চাচ্ছি। আমি তো অনেক কিছু দেখাতে গিয়ে পুরো প্যাচ লাগাই দিছি পুরা। তো এখন আমি কি করব? অনেক সময় দেখা গেছে যে আপনারা কিছু লিখেছেন তো সেটা ভুল ক্রমে ডিলিট করে ফেলেছেন অথবা ডিলিট হয়ে গেছে। তখন তৎক্ষণাৎ আপনি কি করতে পারেন লেখাগুলো ফিরিয়ে আনার জন্য? তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমি কন্ট্রোলে ধরে রেখে তারপর জেটের মধ্যে দিব, কন্ট্রোল জেট। তাহলে এই যে এই লেখাগুলো কিছুক্ষণ আগে আমি মুছেছিলাম, এই যে এগুলো আবার ফিরে এসেছে, ঠিক হয়ে গেছে। আমি এই লেখাগুলো এইভাবে এনেছিলাম, এই যে দুইটা কলামে চলে এসেছিল, এগুলো কিন্তু ঠিক হয়ে গেছে। তো আমি আরও যদি কন্ট্রোল জেটে ধরে রাখি তাহলে এই লেখাগুলো কিন্তু আস্তে আস্তে সব মুছে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা বিষয়। এই যে দেখেন আপনার যদি লেখার সময় টেবিল লেখার প্রয়োজন হয়, আমি আসলে এই লেখাগুলো ডিলিট করে দিই, এগুলো তো আপনাদের দেখানো হয়ে গেছে অলরেডি। তো চাইলে এই লেখাগুলো আপনারা সেভ করে নিতে পারেন। কিভাবে লেখা সেভ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে ইনসার্ট থেকে এই যে টেবিল নেওয়া। আমার যতগুলো টেবিল নেওয়ার প্রয়োজন ততগুলো আমি নিব, কলাম এবং সারি। যদি আমি একটা কলাম আর একটা সারি নেই তাহলে এরকম হবে, এই যে একটা কলাম একটা সারি হয়ে গেছে। যদি আমার বেশি প্রয়োজন হয় তাহলে আমি নিতে পারবো টেবিল থেকে, এই যে এখানে ধরে যতগুলো আমার প্রয়োজন ততগুলো আমি নিয়ে নিচ্ছি। 2 3 4 5 6, 6টা কলাম 6টা সারি নিয়ে নিলাম। এই যে একটা কলাম, দুইটা কলাম, 3 4 5 6, 6টা কলাম 6টা সারি। আরো অনেক কিছু কাজ কিন্তু করা যায়, এই যে এখানে দেওয়া আছে। চাইলে আমরা একটা পেজকে দুই ভাগে ভাগ করে নিতে পারি। এখানে লেখা আছে পেজ ব্রেক। চাইলে একটা পেজকে আমি ভাগ করে নিতে পারি, কভার পেজ রাখতে পারি, ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। আমি লিখছি তখন আমার একটা নতুন পেজ প্রয়োজন, সেক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক পেজ ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে এতগুলো লেখা লিখলাম, আমি চাই আমার লেখার পাশাপাশি ছবি নিতে। অনেকেই তো চাইতে পারেন যে লেখার পাশাপাশি ছবি থাকুক। যদি আপনার ছবি দিতে চাই তাহলে কিভাবে দিব? এই যে দেখেন এখানে লেখা আছে পিকচার। পিকচার থেকে আমরা ছবি নিতে পারবো। আমার তো আসলে পিকচার এখানে নেই, তো আমাকে পিকচার বের করে নিতে হবে। প্রথমে আমি কি করছি, ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার থেকে আমি লিখব, এখান থেকে আমি কি দিতে পারি, যদি ম্যাঙ্গো দেই, ম্যাঙ্গো পিকচার। এই যে কত কত সুন্দর সুন্দর ম্যাঙ্গো পিকচার চলে এসেছে। সেখান থেকে আমি একটা নিতে পারি, রেজুলেশন খুবই সুন্দর। আমি এখান থেকে একটা ইমেজ সেভ করে নিচ্ছি। এটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে একটা ইমেজ বের করতে হয়। প্রথমে দেখালাম যে গুগল থেকে আমি images.google.com লিখে সার্চ করলাম, তারপর আমি ম্যাঙ্গো লিখলাম, ম্যাঙ্গো পিকচার, তারপরে ম্যাঙ্গো একটা আমি ক্লিক করেছি, দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট আছে। তাহলে এটাকে আমরা এখন সেভ করব কিভাবে,
রাইট বাটন ক্লিক করব, ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করব, তারপর এই যে সেভ অ্যাজ এখানে ক্লিক করব। তারপরে আমি একটা নাম দিতে পারি যে কি ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। আর যে কোনো ছবি সেভ করার ক্ষেত্রে অবশ্যই আপনি জেপিজি দিবেন। ডট দিলাম জেপিজি। এখন এই ছবিটা কোথায় সেভ হবে সেটা আমি যদি লিখে দেই বা সিলেক্ট করে দেই তাহলে এই ছবিটা আমার খুঁজে পেতে সহজ হবে। আমি এই ছবিটা ডেস্কটপে সেভ করতে পারি অথবা অন্য কোনো ফোল্ডার আছে, ডাউনলোড ফোল্ডার, ডকুমেন্টস ফোল্ডার, পিকচার, মিউজিক, ভিডিও এটসেট্রা। তো আমি ডেস্কটপে দিচ্ছি যেন খুব সহজে আমি ছবিটা খুঁজে পাই। সেভ হয়ে গেছে। এখন আমি অন্য একটা ছবি, অন্য একটা পিকচার আমি নিতে চাই। এই যে আপনাদের সার্চ করে দেখাচ্ছি, VEGE, এই যে ভেজিটেবল পিকচার। সুন্দর একটা ভেজিটেবল পিকচার আমি ক্লিক করলাম, তারপর আমি সেভ করে নিলাম। রাইট বাটন ক্লিক করার পরে সেভ ইমেজ এস, সেভ ইমেজ এস ক্লিক করলাম। তারপরে আগের মতনই এই যে ভেজিটেবল লেখা আছে, আর লেখার দরকার নেই। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ডেস্কটপে চলে আসলো। এভাবে আপনারা যে কোনো ছবি ইউজ করতে পারেন। আমি যদি লিখি ন্যাচারাল বিউটি, ন্যাচারাল পিক, ন্যাচারাল পিকচার কি আছে, এই যে প্রাকৃতিক কোনো সুন্দর ছবি আপনার সামনে চলে আসবে। তো আসলে আমি খুব বেশি সময় নিচ্ছি না, ঝটপট চোখের সামনে যা আসবে সেটা একটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ছবি দিয়ে আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন, তাহলে এই কাজগুলো খুব সহজে আপনাদের আয়ত্ত হয়ে যাবে। ছবির উপর আমি রাইট বাটন ক্লিক করলাম, তারপর সেভ ইমেজ এস এর মধ্যে লেফট বাটন ক্লিক। আমি লিখলাম যে বিউটি, BEAUTY ডট JP দিলাম ডেস্কটপে। এখন আমি এটা কেটে দেই, ক্লোজ করে দিলাম। এবারে আমি একটা ইমেজ দিতে চাচ্ছি, এইখানে পিকচার, তারপর হচ্ছে এখান থেকে স্লাইডে টেনে নিয়ে এই যে ডেস্কটপের মধ্যে ক্লিক করব। ডেস্কটপ থেকে আমি কি দিব, প্রথমে আমি এখানে যেহেতু ম্যাঙ্গোটা রাখছি, হোয়ার ইজ মাই ইমেজ, ন্যাচারাল বিউটিটা এসেছে, এই যে দেখেন। নেক্সট এন্টার ক্লিক করে যেখানে ছবি দিতে চাই সেখানে কার্সরটা রেখে দিতে হবে। এই যেখানে কার্সরটা নড়াচড়া করছে। এখন আমি পিকচারে ক্লিক করব। পিকচার লেখাটা কোথায় ছিল, এই যে ইনসার্টে ক্লিক করতে হবে, দেন পিকচার্স। এখন আমি দিব ভেজিটেবল, ভেজিটেবল। খুঁজে না পেলে এখান থেকে সার্চ করলেই হবে ভেজিটেবল। কি লেখা ছিল, এই যে ভেজিটেবল। তারপর হচ্ছে চলে এসেছে ভেজিটেবল। অ্যান্ড দেন আমি একটা ন্যাচারাল পিক নিয়েছিলাম, সেটা আমি এখানে দিতে চাই, অথবা চাইলে উপরেও দেওয়া যাবে। কোথায় যাব, ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার্স অ্যান্ড বিউটি এবং এন্টার। চলে এসেছে, খুবই সিম্পল। তো ভিউয়ার্স, আমি আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে যে কাজগুলো দেখিয়েছি আপনারা খুবই সহজে এই কাজগুলো বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে একেবারে নিচে দেখেন একটা এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন আছে। তো কোনো লেখা, যেমন এই লেখাগুলো একেবারে ছোট ছোট দেখা যাচ্ছে, আমি লেখাগুলো পড়তে পারছি না, অথবা এই জায়গাটা একদম দেখেন মনে হচ্ছে যে কম হয়ে যাচ্ছে। এখান থেকে আমি চাইলে লেখাগুলোকে জুম করতে পারবো, এই যে কত বড় দরকার, অথবা আরো ছোট করতে পারবো। এখানে এই যে লেখাগুলো আছে, আমি যে ডেসক্রিপশনগুলো দিলাম, আমি যদি চাই যে দুই পাশ আমার এই লেখাগুলো সমান হোক, বা এই যে লেখা, ছবি সবকিছুই যেন সব দিক থেকে সমান হয়, এই লেফট সাইড এবং রাইট সাইড কম বেশি না হয়, যেমনটা আমরা পেপার পত্রিকার মধ্যে দেখে থাকি, তাহলে কি করতে হবে, প্রথমে আমি অল সিলেক্ট করলাম, Ctrl+A, সব সিলেক্ট হয়ে গেল। তারপরে যদি আমি এই যে সবগুলো লাইন সমান দেখা যাচ্ছে, এটা হচ্ছে জাস্টিফাই করা। আমি যদি জাস্টিফাইয়ের মধ্যে ক্লিক করি, জাস্টিফাই শর্টকাট কিন্তু দেওয়া আছে, Ctrl+J ক্লিক করলাম, তাহলে কিন্তু সবগুলো লেখা কি হবে, আমার একেবারে এক সমান চলে আসবে, কোনো লেখা আগে পরে থাকবে না, সব লেখা পত্রিকার মতো, পেপারের মতো সমান চলে আসবে। যদিও আমার এখানে লেখা কম, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন দুই দিক থেকে সব লেখা একেবারে সমান হবে, পেপারের মধ্যে যে রকমের থাকে
ঠিক সেই রকম। এছাড়া কোনো লেখা যদি আপনি এরকমের দিতে চান সেটাও দিতে পারবেন। যদি আপনি কোনো লেখার মধ্যে পাওয়ার ইউজ করতে চান এরকমের, সেটাও করতে পারবেন। যদি আপনি লেখার ডিজাইনটা এভাবে দিতে চান, এই যে এই দিয়ে দিলাম, এরকমের হয়ে গেছে আমার লেখা, এই যে। অথবা একদম নর্মাল, সেটাও করা যাবে। তো দর্শক, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমাদের দেখানো হয়ে গেছে প্রায়। এর বেশি আমি আর কিছু দেখাতে চাচ্ছি না, শেখাতে বেশি আসলে দরকার নেই। বেসিক আমাদের যেটুকু দরকার জাস্ট এইটুকুই, এত সব তো আমাদের দরকার নেই আসলে। এখন আমি এটাকে সেভ করব। এই যে দেখেন লেখা আছে সেভ, Ctrl+S। Ctrl+S দিলে আমার এই সম্পূর্ণটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে খুঁজে বের করব, আপনাদেরকে দেখাবো যে আমি যতক্ষণ কাজ করেছি সেগুলো আসলে কি হয়েছে। এই যে দেখেন আমার লেখাগুলো চলে এসেছে, যা যা করেছি যেরকম করেছি ঠিক সেই রকমের। আমি যে কাজ করেছি এটা আমি চাচ্ছি যে আমার যে একটা ফোল্ডার আছে, এই যে এখানে খাদিজা নামে যে ফোল্ডারটা আছে, আমি এই মাইক্রোসফট ওয়ার্ড যে ডকুমেন্টটা যে আছে সেটা আমি নিয়ে যাব আমার ফোল্ডারে। কিভাবে নিয়ে যাব? আমি মাউসের লেফট বাটনে আমি ক্লিক করে ধরে রাখবো, তারপর টেনে এই যেভাবে দেখেন ঝুলছে, কিন্তু যেখানে নেব সেখানে কিন্তু এটা চলে যাবে। আমি আমার এই যে এখানে রেখে দিব। কোনো একটা প্রবলেম হয়েছে আসলে, যে কারণে যাচ্ছে না। এই যে চলে গিয়েছে। এখন আমি আপনাদেরকে প্রথমেই যে ফোল্ডার তৈরি করা দেখিয়েছি সেটা এখন আমার কাজে লেগেছে। দেখেন আমি আমার নামে খাদিজা ফোল্ডার, এখানে আমি ফোল্ডারটা ওপেন করছি, রাইট বাটন ক্লিক করলাম, তারপর ওপেন লেখা ক্লিক করলাম। আমার এই ফোল্ডারে কি আছে, আমি যে কাজ করেছি সেই কাজগুলো এই যে মাইক্রোসফট ওয়ার্ড এটা আছে। যা যা কাজ করেছি, যা যা লিখেছি সব এখানে আছে। তো এইভাবে ফোল্ডার তৈরি করে আমি আমার কাজগুলো রেখে দিয়েছি। মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির কাজ আমার শেষ হয়েছে। এখন আমি আমার ফাইলটি এই ফোল্ডারে রেখেছি আর সেটা আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি ওপেন করে নিচ্ছি। আমি ডাবল ক্লিক করে ওপেন করেছি, আপনারা চাইলে রাইট বাটন ক্লিক করে তারপর ওপেন লেখাতে ক্লিক করেও ওপেন করতে পারেন। এই হচ্ছে আমার ওয়ার্ডের কাজসমূহ যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এভাবে আমার মতো করে আপনারা ওয়ার্ডে লেখালেখি করতে পারেন। লেখালেখির সব ধরনের কাজ এখানে করা যায়। এবার যদি আপনারা এইরকম লেখাকে প্রিন্ট করতে চান তাহলে কিভাবে প্রিন্ট করবেন সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। এই যে এখানে ফাইল লেখাটি আছে, ফাইল লেখার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে এখানে আছে সেভ এস। সেভ এস এবং সেভ, এটা হচ্ছে সেভ করার জন্য প্রয়োজন হয়। তো আমি সেভ করব না, আমি এখন প্রিন্ট করা দেখাবো। প্রিন্ট লেখাটিতে আমি ক্লিক করলাম। প্রিন্ট করার পর আমার কপিগুলো, আমার শিট কেমন আসবে সেটা এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে আমি দেখে নিতে পারবো যে প্রিন্ট করলে আমার লেখা পেজটা কেমন দেখা যাবে। তো এখানে দেখেন লেখা আছে যে কয় কপি আমি প্রিন্ট করতে চাই, 1 লেখা আছে। আমি যদি বাড়াতে চাই 4 কপি, 5 কপি, 6 কপি, 10 কপি, এখান থেকে বাড়ানো যাবে। আর যদি কমাতে চাই তাহলে এখান থেকে কমিয়েও দেওয়া যাবে। এবারে এই প্রিন্ট লেখাটিতে ক্লিক করলে পেজটি প্রিন্ট হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমার আজকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ দেখানো। তো বেসিক যেটুকু দরকার আপনাদের আমি সবটুকুই দেখিয়েছি। তো এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু হচ্ছে না এরকম মনে হয় তাহলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। এখন আমি ক্লোজ করে দিব। তো এতক্ষণ আমি ওয়ার্ডে যে সমস্ত লেখালেখির কাজ করলাম, এই লেখালেখির কাজ করতে গেলে আমার যে কিবোর্ডে যে লেখাগুলো আছে ABCD গুলো আমার আয়ত্তে থাকতে হবে। আপনারা অবশ্যই দেখেছেন কম্পিউটারের কিবোর্ডে ABCD গুলো কিন্তু সিরিয়ালি নেই। এর সাথে B নেই, B এর সাথে C নেই, C এর সাথে D, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কোথায় কি আছে সেগুলো আমার হাতের মধ্যে যদি এগুলো কন্ট্রোলে থাকে তাহলে আমি আমার লেখাগুলো তাড়াতাড়ি লিখতে পারবো। তো সেই জন্য অবশ্যই আমার প্র্যাকটিস করতে হবে আঙ্গুলে, কোন আঙ্গুল দিয়ে কি লিখতে হবে যেন সহজে তাড়াতাড়ি লেখা যায়। তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ডের মতন আরেকটা ডকুমেন্ট, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল।
মাইক্রোসফট এক্সেল এর কাজ কি বা এক্সেল কি আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, কারণ ওয়ার্ডে তো আমরা লেখালেখি করি, তাহলে এক্সেলে কি করব। এক্সেল এর কাজ হচ্ছে দৈনন্দিন কাজের বিভিন্ন হিসাব নিকাশ রাখা, যেমন আমরা টাকা পয়সা জমা করে রাখি, বা আমরা হচ্ছে বুয়ার বেতন দেই বা বাসা ভাড়া দেই বা যা কিছুই করি না কেন, হিসাব যখন রাখি, এখন কিন্তু মানুষ এরকম খাতা ইউজ করে না, পেড ইউজ করে না, মানুষ ক্যালেন্ডার খুব একটা ইউজ করে না, কারণ এখন প্রযুক্তির যুগ চলে এসেছে। মানুষ কি করে শর্টকাটে হিসাব রেখে দেয়। যদি আপনি আপনার টাকা পয়সার হিসাব রাখতে চান বা অন্য যে কোনো কিছুর হিসাব রাখতে চান, অথবা যদি আপনি জব করেন, যদি আপনি স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স হিসাব রাখতে চান, বা এমপ্লয়ীদের বেতন বিল, এমপ্লয়ীদের হাজিরা, এগুলোর হিসাব রাখতে চান, অথবা মার্কশিট তৈরি করতে চান, রেজাল্ট শিট তৈরি করতে চান, সেক্ষেত্রে এই এক্সেলের প্রয়োজন হবে। তো মাইক্রোসফট এক্সেল কি সেটা আমি যদি কম্পিউটারের ভাষায় বলি, তাহলে বলবো মাইক্রোসফট এক্সেল হলো এমন একটা কম্পিউটার স্প্রেডশিট প্রোগ্রাম, যেখানে বিশাল সংখ্যার ডাটা সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়। মানে যে ডাটাগুলো অনেক বড় বড় ডাটা, আমরা হাতে লিখে শেষ করতে পারি না, হিসাব রাখতে পারি না, সেগুলো আমরা এই মাইক্রোসফট এক্সেলের মধ্যে রাখতে পারি। এখন চলুন আমরা মাইক্রোসফট এক্সেল প্রথমে চালু করব, অন করব। যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে আপনি সেখান থেকে বের করতে পারেন, যদি না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। এখন সচরাচর এই প্রোগ্রামগুলো আমাদের কম্পিউটারের মধ্যেই থাকে। আমি রাইট বাটন ক্লিক করছি। এই রাইট বাটনের কিন্তু অনেক কাজ আপনাদের দেখিয়েছি, যেমন রিফ্রেশ করা, ফোল্ডার তৈরি করা। তো এখন আমি ফোল্ডার তৈরি করব না, কিন্তু এই নিউ থেকে আমি যাব নিচের দিকে, দেখব এই যে ওয়ার্ড আমরা কাজ করেছি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট কাজ করেছি। এখন আমরা নিব মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এই যে লেখা আছে। এখন আমি এখানে ক্লিক করে নিচ্ছি, এই যে চলে এসেছে। এখন আমি এন্টার প্রেস করব। এবারে আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে রাইট বাটনে ক্লিক করে ওপেন লেখাতে ওপেন করতে পারেন। এক্সেল ওয়ার্কশিটে অসংখ্য অসংখ্য রো এবং কলাম আছে। এক্সেলের কাজ হলো রো এবং কলামের মাধ্যমে হিসাব সংরক্ষণ করা ও বিশ্লেষণ করা। তো অবশ্য আপনারা প্রশ্ন করতে পারেন রো আর কি, আবার কলাম কি। এগুলা এখানে যে আপনারা ঘরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে এই 1 যে লাইনটা দেখতে পাচ্ছেন, 1 এর লাইন, 2 এর লাইন, এগুলো হচ্ছে রো। আর এই যে এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম। অনেকের মধ্যে দেখা যায় যে রো এবং কলাম নিয়ে একটা হেজিটেশন থেকে যায়, যে আমরা বুঝতে পারি না যে কোনটা কলাম কোনটা রো। তো যদি এরকম গন্ডগোল আপনার মনের মধ্যে হয়ে থাকে, তো সেটা আমি আপনাদেরকে আজকে মাত্র 2 সেকেন্ডে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা সবাই পেপার পড়ি, পেপার যখন পড়ি তখন কিন্তু অবশ্যই আমরা কলাম খেয়াল করি যে কত কলাম আছে। পেপারের যে কলাম এই কম্পিউটারে এক্সেল শিটের মধ্যেও সেম কলামগুলো এরকম থাকে, এরকম লম্বা। আজকের পরে আমার মনে হয় আপনাদের এই কলাম নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। বন্ধুরা, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব এক্সেলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। বেশিরভাগ কিন্তু এক্সেলগুলো যোগ বিয়োগ গুণ ভাগ, এভারেজ, তারপরে হচ্ছে বিভিন্ন গাণিতিক সমস্যা, এগুলোর জন্য ব্যবহার করা হয়। আমি দেখাবো এক্সেলের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে বিশাল বিশাল যোগ বিয়োগ করতে পারেন। প্রথমে আপনাদেরকে আমি দেখাচ্ছি যোগ করা। এখানে যে কলাম আছে, আমি এখানে যে যদি লিখি 4, তারপর হচ্ছে 2, এখানে লিখলাম 7। তো এই সংখ্যাগুলো আমি যোগ করতে চাই, তাহলে কি করতে হবে, আমি এই ঘরে যোগফলটা লিখতে চাই। তাহলে আমার লিখতে হবে প্রথমে ইকুয়াল, তারপর এই কলামের নাম হচ্ছে বি কলাম, আর রো এর নাম হচ্ছে 2। এই যে 2 এর ঘরে আছে, 2 রো ঘরের মধ্যে আছে, তাহলে আমি লিখবো B2, লিখলাম আমি B2, তারপর হচ্ছে যোগ চিহ্ন, তারপরে হচ্ছে আবার B3 দিলাম প্লাস অ্যান্ড B4। এখন আমি এন্টার প্রেস করব। চলে এসেছে আমার যোগফল। এই লেখাগুলো তো মনে করেন যে যেমন
তিনটা মাত্র সংখ্যা, এই জন্য আমি B2 B3 B4 যোগ করে আমি যোগফলটা বের করেছি। তো যদি আমার এই যোগের এই সংখ্যাগুলো যদি আমার 100 200 150 500 সংখ্যা যোগ করতে হয়, তখন কিন্তু এইভাবে সংখ্যা লিখে লিখে যোগ করাটা আমার জন্য কষ্ট হয়ে যাবে, ইভেন আপনাদের সবার জন্য কষ্ট হয়ে যাবে। যদি যোগ করতে চাই বেশি সংখ্যা, তাহলে কি করব, আমি এখানে লিখব ইকুয়াল সাম, SUM, সাম, তারপর আমি একটা ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট, তারপর যোগ যে প্রথম সংখ্যাটা আছে প্রথম B2 লিখব আমি B2, তারপর আমি দিব কোলন, কোলন দেওয়ার পরে শেষের যে ঘরে সংখ্যা আছে যেমন B4, আমি কিন্তু B3 লিখিনি, শেষেরটা লিখেছি B4, তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন আমি দিব এন্টার। এই যে আমার যোগফল চলে এসেছে। এবারে আরো সহজ করে আপনাদেরকে আমি দেখাতে পারবো। যদি আপনি মনে করেন যে এখানে আরো কিছু সংখ্যা আছে, যে এত সংখ্যা আমি লিখে আসলে শেষ করতে পারছি না, তাহলে মনে করেন আমি যেখানে দিলাম 9 8 6, এখন আমি কি করব, এই প্রথম ঘর থেকে মাউস পয়েন্টারের লেফট বাটনে ক্লিক করে আমি অ্যান্সার লেখার যে ঘরটা, এই ফাঁকা ঘর পর্যন্ত আমি সিলেক্ট করে নিয়েছি। এখন আমি কি করব, এই দিকে আপনি দেখেন একটা অটো সাম লেখা আছে, এখন আমি ওই অটো সামের মধ্যে ক্লিক করব। এই যে আমার যোগফল চলে এসেছে। তো যদি আপনার অনেক অনেক সংখ্যা হয়, তাহলে আপনি এই কাজগুলো এইভাবে করতে পারেন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি, মনে করেন যে আরো অনেক অনেক সংখ্যা, তাহলে কি করব, আমরা প্রথম সংখ্যার ঘর থেকে সিলেক্ট করে শেষের ঘর অ্যান্সার লেখার ঘর পর্যন্ত সিলেক্ট করব, তারপর আমি অটো সামে ক্লিক করব, হয়ে গেছে আমার যোগফল। এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বিয়োগ করতে হয়। আমি এখানে লিখলাম 15, নিচে লিখলাম আমি 5, কিভাবে বিয়োগ করব, আমি লিখব ইকুয়াল, তারপরে হচ্ছে কোন ঘরে আছে, কলাম হচ্ছে E আর রো হচ্ছে 2, আমি লিখব E2 মাইনাস, তারপর হচ্ছে E3, এন্টার, চলে এসেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এক্সেলে কিভাবে ভাগ করতে হয়। এখন এই যে এখানে আছে 5 আর উপরে আছে 15, তো কিভাবে ভাগ করব আমরা, আমি লিখব এই 15 আছে আমার E2 তে, তাহলে হবে E2 অ্যান্ড দেন ডিভাইডার 5 আছে E3 তে, আমি লিখব E3 অ্যান্ড এন্টার প্রেস করব, চলে এসেছে ভাগফল 3। এভাবে ভাগ করা যায়। এখন আমি যদি গুণ করতে চাই, তাহলে আমি এখানে লিখব সাপোজ 4 4 অ্যান্ড 5, তাহলে কিভাবে গুণ করব, আমি লিখব অ্যান্সারের ঘরে ইকুয়াল, তারপর কোন ঘরে আছে কোন কলামে, জি কলাম, জি এবং রো হচ্ছে 2, তাহলে হবে আমার G2, তারপর আমি কিবোর্ড থেকে এই স্টার প্রেস করব, এই স্টার দিয়ে গুণ বোঝানো হয়, তারপর আমি লিখব G3, যেহেতু 3 সারিতে আছে, G3 অ্যান্ড আমি এন্টার প্রেস করব, চলে এসেছে আমার গুণফল। এইভাবে আমরা যে কোনো সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজ সম্পন্ন করতে পারি। এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি আপনার অনেকগুলো সংখ্যা এরকমের যোগ করতে হয়, তাহলে খুব সহজে একটা ম্যাজিকের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন। আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এভাবে ধরে রাখবো এই ঘর পর্যন্ত, তারপর আমি এইখানে যে অটো সাম আছে, অটো সাম থেকে আমি অ্যান্সার বের করে নিয়েছি। এই কাজটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি। তো এখন এই যে এখানে সংখ্যা আছে সি কলামে, ই কলামে, আরও যদি সংখ্যা থাকে, তখন আর কোনো সূত্র ব্যবহার না করে কিভাবে খুব সহজে যোগফলটি বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্সার ঘরের পাশে এই যে একটা যোগ চিহ্ন দেখা যাচ্ছে, এই যোগ চিহ্নটাকে এই যে কাছে নিয়ে যাব, এরকম হয়ে গেছে। এই যোগ চিহ্নটাকে আমি টেনে ধরে এই দিকে নিয়ে আসব, যত ঘর পর্যন্ত আমার সংখ্যা থাকবে তত ঘর পর্যন্ত আমি ফিল হ্যান্ডটি টেনে নিয়ে আসব। এই যে দেখেন সি কলামের যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু আমার যোগ করতে হয়নি, তারপর ই কলামে যেগুলো আছে সেগুলো আমার সূত্র ব্যবহার করতে হয়নি, অটো কিন্তু যোগফল চলে এসেছে।
আর যেহেতু ডি কলামে কোনো কিছু নেই সেই জন্য 0 এসেছে। তো এখন এই সংখ্যাগুলোর মধ্যে যদি আপনি কোনোটা চেঞ্জ করতে চান, কম বেশি করতে চান, সেটাও কিন্তু খুব সহজে করা যাবে। যেমন এখানে 6টা আমি চেঞ্জ করে দিচ্ছি, 6 ডিলিট করে দিয়ে 7 করে দিচ্ছি, তাহলে এখানে অ্যান্সার ছিল 27। এখন আমি এন্টার দিব, দেখেন অ্যান্সার 28 চলে এসেছে। উপরে যে 6 আছে সেটা আমি ডিলিট করে দিয়ে 9 দিয়ে দিচ্ছি, আর তারপর এন্টার দিচ্ছি, এই যে 31 অ্যান্সার চলে এসেছে। ঠিক একইভাবে যে কোনো সংখ্যা আমি ডিলিট করে দিয়ে এই দেখেন চলে এসেছে 31। এভাবে আমি খুব সহজে এই কাজগুলো করতে পারি। এই ছিল আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগের কাজ। এখন আরও কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো। যদি এই যে সংখ্যাগুলো আছে এখান থেকে আমি অ্যাভারেজ বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? অ্যাভারেজ বের করতে পারি, ম্যাক্সিমাম, মিনিমাম, অথবা কাউন্ট করতে পারি যে কতগুলো সংখ্যা আছে, সেগুলো কিন্তু আমাদের জরুরি। এই জন্য আমি প্রথমে এই সবগুলো ঘর সিলেক্ট করে নিয়েছি। তারপর এই যে অটো সাম লেখাটি আছে, অটো সাম থেকে এই যে সাথে একটা তীর চিহ্ন আছে অটো সামের সাথে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লেখা আছে সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম। তো এখানে অ্যাভারেজ থেকে আমি অ্যাভারেজে ক্লিক করলাম। এই সবগুলো সংখ্যার অ্যাভারেজ চলে এসেছে 8.8। এখন আমি যদি অন্য কিছু বের করতে চাই, যেমন আমি এই সংখ্যাগুলোর মধ্য থেকে আমি জানতে চাচ্ছি যে ম্যাক্সিমাম সংখ্যা কোনটি। ম্যাক্সিমাম হচ্ছে 22, দেখাই যাচ্ছে। যখন বেশি সংখ্যা থাকবে তখন আপনারা ইজিলি ম্যাক্সিমাম সংখ্যা কোনটা বা ম্যাক্সিমাম মার্কস কোনটি, ম্যাক্সিমাম রেজাল্ট কোনটি বের করার জন্য এই কাজটা প্রয়োজন হয়। ম্যাক্সিমাম হচ্ছে 22। এখন যদি আমি মিনিমাম বের করতে চাই যে মিনিমাম সংখ্যা কোনটি বা মিনিমাম রেজাল্ট কোনটি, মিনিমাম বিল কোনটি, সেক্ষেত্রে এই যে মিন লেখা আছে সেখানে ক্লিক করব, চলে এসেছে আমার মিনিমাম 2। এখন আমি যদি অন্য কিছু বের করতে চাই, যেমন আমি কাউন্ট করতে চাই কতগুলো সংখ্যা এখানে আছে, লেখা আছে অটো সাম থেকে, এই যে অটো সাম, তার পাশে যে তীর চিহ্ন আছে এখান থেকে কাউন্ট নাম্বার, এখানে কয়টা নাম্বার আছে? 6টা, 6, 1 2 3 4 5 and 6 নাম্বার আমার এখানে আছে, সেগুলো কিন্তু চলে এসেছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে ফিল অপশনটি আছে, এখানে দেখতে পাচ্ছেন অটো সাম, এর নিচে ফিল, ক্লিয়ার, এইগুলো কিভাবে ব্যবহার করতে হয়, এই ব্যবহারগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। তো এখন কথা হচ্ছে যে ফিল কি বা ফিলের কাজ কি। ফিলের কাজ হচ্ছে কোনো একটি টেক্সটকে যদি আমরা রিপিট করতে চাই তাহলে এই ফিল অপশনটি আমাদের প্রয়োজন হয়। একটা দুইটা টেক্সট, একটা দুইটা লেখা আমাদের কিন্তু রিপিট করা খুবই সহজ, কিন্তু যখন আমাকে 50, 60, 70, 80টি লেখা রিপিট করতে হবে বা 100, 200 সংখ্যা রিপিট করতে হবে, তখন কিন্তু এটা আপনার আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। সেজন্য খুব সহজে কিভাবে করা যায় সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি। সাপোজ আমি এখানে যে কোনো একটা কিছু টেক্সট নেওয়া যায়, যদি লিখি ফুড, ফুড লেখাটি লিখলাম, এই লেখাটা আমার রিপিট করা প্রয়োজন। মনে করেন যে আমার এই ঘর পর্যন্ত এই লেখাটা আমার রিপিট করা প্রয়োজন, তাহলে কিভাবে আমি রিপিট করব? আমি এখন এই যে ফিল অপশনটি আছে এখানে ক্লিক করছি, তারপরে আমি লিখলাম রাইট। যেহেতু আমি রাইট সাইডে রিপিট করছি তাই আমি লিখব রাইট। রাইট সাইডে কিন্তু ফুড লেখাটি চলে এসেছে, আমার বারবার লেখার প্রয়োজন হয়নি। এবার যদি মনে করেন যে এই ফুড লেখাটি আমার নিচে লেখার প্রয়োজন এই ঘর পর্যন্ত, তাহলে আমি সেম ভাবে ফিল অপশন থেকে ডাউন লেখাটিতে ক্লিক করব, চলে এসেছে। এখন যদি উপরে আমার এই লেখাটা, এই টেক্সটটাকে রিপিট করা প্রয়োজন মনে হয়, তাহলে ফিল অপশন থেকে আমি আপ লিখে দিব, চলে এসেছে। যদি এই লেখাটি আমার এইদিকে রিপিট করা প্রয়োজন, সেম ভাবে আমি লেফট ক্লিক করে দিব। দেখেন খুবই সহজ, খুবই সহজ। এভাবে কোনো সংখ্যাকে, এভাবে কোনো টেক্সটকে আমি রিপিট করতে পারি। এখন যদি অনেক অনেক ঘর পর্যন্ত আমার রিপিট করার প্রয়োজন হয়, তখন কিন্তু আরো সহজে রিপিট করা যায়। খুব সহজে রিপিট করার একটা ম্যাজিক আপনাদেরকে আমি শিখিয়ে দিব। সেটা হচ্ছে এই যে লেখাটিতে আমি যে মাউস পয়েন্টারটা নাড়াচাড়া করছি, এটা আমি এই কর্নারে নিব,
এই যে কর্নারে নেওয়ার পরে এই ফিল হ্যান্ডটাকে ধরে আমি টেনে ড্রাগ করে দিব। যতক্ষণ পর্যন্ত করব ততটুকু পর্যন্ত লেখাটা রিপিট হয়ে যাবে। আবার যদি এদিকে করতে চাই, ফিল হ্যান্ডটিকে ধরে আমি টেনে এইভাবে ড্রাগ করে দিব। তারপর দেখেন এই সাইডে এবং এই সাইডে হয়ে গেছে। এভাবেও খুব সহজে এই কাজটি করা যায়। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিরিজ তৈরি করা যায়। যেমন আমি এখানে লিখলাম 1 2। এখন এভাবে আমার 100 200 300 400 500 পর্যন্ত আমার সিরিজ লিখতে হবে, সিরিয়াল করতে হবে। তো তখন আমি কিভাবে করব? এই জন্য আমি কি করব, মাউসের লেফট বাটন ধরে রেখে আমি এই দুইটা ঘর সিলেক্ট করেছি। আমি যতটুকু পর্যন্ত আমার সিরিজ দরকার ততটুকু পর্যন্ত আমি দিয়ে নিচ্ছি। মনে করেন এই পর্যন্ত আমার সিরিজ প্রয়োজন। আমি এখানে 1 2 লিখেছি। এখন আমি ফিল অপশন থেকে আমি এখানে এই যে সিরিজ লেখা আছে এখানে ক্লিক করব। তারপর আমাকে দেখাচ্ছে যে আমি কি কলাম সিরিজ নিব নাকি আমি রো সিরিজ নিব। যেহেতু আমি কলাম সিলেক্ট করেছি তাহলে আমি কলামে এখানে দেওয়া থাকবে, আমি শুধু ওকে দিয়ে দিব। এই যে চলে এসেছে 19 পর্যন্ত আমার সিরিজ চলে এসেছে। এখন যদি আপনি মনে করেন যে আমি আসলে এভাবে নিচ্ছি না, আমার জোড় সংখ্যার বা বিজোড় সংখ্যার আমার সিরিজ প্রয়োজন, তাহলে আমি এখানে 3 লিখে নিলাম। তারপরে যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর আমি সিরিজ লেখাটিতে ক্লিক করছি, ওকে দিয়ে দিলাম। এই যে আমার বিজোড় সংখ্যাগুলো চলে এসেছে। আমি যদি এখানে 1 না লিখে 3 না লিখে আমি যদি চাই যে 5 করে করে আমি সিরিজ তৈরি করব, 5 and 10, তারপরে এভাবেও সিরিজ তৈরি করা যাবে। আমি এ পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি। তারপর ফিল অপশন থেকে আমি সিরিজ লেখাটিতে ক্লিক করছি অ্যান্ড আমি ওকে করছি। এই যে দেখেন 5 10 15 20 এভাবে 100 পর্যন্ত চলে এসেছে। তো এখন যদি আমি এখানে জোড় সংখ্যার সিরিজ তৈরি করতে চাই সে ক্ষেত্রেও কিন্তু করা যাবে। 2 and 4 দিয়েছি। তারপর আমি যতটুকু পর্যন্ত সিরিজ নিব ততটুকু সিলেক্ট করেছি অ্যান্ড দেন আমি ফিল অপশন থেকে সিরিজ লেখাটিতে ক্লিক করে নিচ্ছি। তারপর আমি ওকে করে দিচ্ছি। চলে এসেছে 2 4 6 8 10 12 14 16 এভাবে 40 পর্যন্ত চলে এসেছে। তো এই যে আমি জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা বা যে কোনো সংখ্যার আপনাদেরকে আমি সিরিজ তৈরি করে দেখালাম। তো সিরিজ তৈরি করারও কিন্তু একটা ম্যাজিক আছে, যে ম্যাজিকে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। এখন শুধু সংখ্যা না, আমি যদি মাসের নাম লিখি, যেমন লিখলাম আমি জানুয়ারি ফেব্রুয়ারি। এখন আমি জানুয়ারি ফেব্রুয়ারিটা সিলেক্ট করে নিলাম। তারপরে এভাবে ফিল হ্যান্ডটি ধরে রেখে, যে জায়গায় প্লাস চিহ্ন এসেছে আপনারা খেয়াল করবেন, প্লাসটা কিন্তু এখন মোটা আছে। যখন আমি কাছে নিব এই যে চিকন হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে আসবে তখন আমি মাউসের লেফটে ধরে রেখে নিচে টেনে দিব। এভাবে আমি ড্র্যাগ করে দিব। তাহলে কিন্তু আমার মাসের নামগুলো চলে এসেছে। শুধু মাসের নামই না, আমি যদি সপ্তাহের নামও নিতে চাই, যেমন আমি যদি এখানে লিখি সানডে এই ঘরে লিখলাম আমি মন্ডে। তারপর আমি 2টি আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর আমি ফিল হ্যান্ডটি ধরে আমি এভাবে ড্র্যাগ করে নিব, যতটুকু প্রয়োজন চলে এসেছে। দেখেন সানডে মন্ডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে অ্যান্ড ফ্রাইডে। তো দর্শক, আমি আশা করছি আমার এই কাজগুলো আপনারা খুব সহজে বুঝে গেছেন। যদি না বুঝে থাকেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন। যেখানে আপনারা আটকে যাবেন সেখানে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার করব। এখন এই লেখাগুলো যদি আপনারা প্রিন্ট করতে চান বা আমরা যা কিছুই না কেন, আপনারা আপনাদের হিসাব, আপনাদের রেজাল্ট শিট, মার্কশিট, অ্যাটেন্ডেন্স যদি আপনারা এগুলো প্রিন্ট করতে চান তাহলে কিভাবে করবেন। যেমন আমি এই লেখাগুলো লিখেছি, যদি আমি প্রিন্ট করতে চাই কিভাবে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সবার আগে আমি এই লেখাগুলোকে সেভ করে নিব। Ctrl+S দিয়ে শর্টকাটে সেভ করা যায়, অথবা এখানে ফাইল অপশনে ক্লিক করলাম, তারপরে এই যে সেভ লেখাতে ক্লিক করেছি, আমার এই লেখাগুলো সেভ হয়ে গেছে। কারণ যে কোনো সময় আমাদের কারেন্ট চলে যেতে পারে। যারা ল্যাপটপ ইউজ করি তাদের তো
কারেন্ট চলে গেলে সমস্যা নেই। ডেস্কটপ ইউজ করেন যারা, তাদের তো কারেন্ট চলে গেলে সব ডাটা মুছে যেতে পারে, মুছে যায় ডেফিনেটলি। সেক্ষেত্রে আমাদের উচিত যখন আমরা বড় কোনো হিসাব করব, একটু পর পর আমরা সেভ করব, একটু পর পর 5 মিনিট পর পর সেভ করব, তাহলে যেন কারেন্ট চলে গেলেও আমাদের ডাটাগুলো থাকে। তো এভাবে আমরা সেভ করতে পারি। সেভ করা দেখিয়ে দিলাম। এখন আমি প্রিন্ট করে দেখাবো আপনাদেরকে কিভাবে প্রিন্ট করতে হয়। ফাইল থেকে এই যে এখানে ফাইল লেখাটি আছে, FILE ফাইল, ফাইল থেকে এই যে এখানে প্রিন্ট। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের কাজ দেখেছি সেখানেও কিন্তু আপনাদেরকে আমি প্রিন্ট করা দেখিয়েছি। এই যে প্রিন্ট লেখাটিতে ক্লিক করেছি। প্রিন্ট করলে আমার এই শীটটি কেমন দেখা যাবে সেটা এখানে দেখাচ্ছে। এই যে এরকম হবে। কয় কপি প্রিন্ট করতে চাই 1 দেওয়া আছে, 2 3 4 5 6 7 8 9 10, সব যতটুকু প্রয়োজন, যতগুলো প্রয়োজন ততগুলো আপনারা দিতে পারবেন। এখন এই প্রিন্ট লেখাটিতে ক্লিক করলে শীটটি প্রিন্ট হয়ে যাবে। এই ছিল আমার আজকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটের কাজ। এখন আমি এই যে লেখাগুলো লিখেছি এগুলো আমি ডিলিট করতে চাচ্ছি। কিভাবে ডিলিট করব? আমি এখানে দিলাম ডিলিট, এখানে, কারণ এখানে তো একসাথে ডিলিট করার অপশন নেই। এই যে দেখেন, তো যখন এই শীটটা ভরা থাকবে তখন কিন্তু এগুলো ডিলিট করতে অনেক সময়ের প্রয়োজন হবে। এই জন্য আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এই লেখাগুলোকে ডিলিট করা যায়, অথবা বড় বড় শীট থেকে কিভাবে টেক্সট ডিলিট করা যায় যখন যেটা প্রয়োজন। আমি প্রথমে কি করব, এই যে দেখেন এই সবগুলো আমি সিলেক্ট করে নিতে পারি যদি এগুলো ডিলিট করার প্রয়োজন হয়। সিলেক্ট করার পরে এই যে একটা দেখেন ক্লিয়ার লেখা আছে, ক্লিয়ার থেকে অল ক্লিয়ারে লেখা ক্লিক করাতে দেখেন সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। অথবা যদি আমার এই সবগুলো লেখা সংখ্যা ডিলিট করার প্রয়োজন হয় তাহলে আমি কি করব, সবগুলো সিলেক্ট করব, তারপরে ক্লিয়ার থেকে আমি ক্লিয়ার অল লেখায় ক্লিক করব। সব লেখা খুব সহজে চলে গেছে। দর্শক, আমি আশা করছি আমার এই কাজগুলো আপনাদের কাছে সহজ মনে হয়েছে, আপনারা বুঝেছেন। এই ছিল আমাদের মাইক্রোসফট এক্সেল সেভ হয়ে গেছে। আমি এটাকে ডিলিট করে ক্রস করে দিচ্ছি। ক্রস করার পরে আমি আমার ফোল্ডারে, এই যে আমার ফোল্ডার খাদিজা লেখা আছে, এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ড যে শিট আছে ডকুমেন্ট সেটা আমি রেখেছি। তো এখন আমি চাচ্ছি যে আমার এই এক্সেল শিটটা আমি এখানে রেখে দিই, তাহলে আমার একটা ফোল্ডারের মধ্যে সবগুলো আমার কাজ থাকলো। আপনারাও এইভাবে করতে পারেন। আমি কি করব, মাউসের লেফট বাটনটি ধরে এইভাবে, এই যে দেখেন যেখানে নিব সেখানে যাবে, এইভাবে ধরে আমি এই যে এখানে মুভ টু খাদিজা লেখা উঠেছে, মুভ টু খাদিজা, এখানে আমি ছেড়ে দিব। আমার ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। দেখেন এই হচ্ছে আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আর এখানে হচ্ছে আমার মাইক্রোসফট এক্সেল শিট পাশাপাশি আছে। এভাবে আপনারা কাজ করার পরে আপনাদের ফাইলগুলো ফোল্ডারের ভিতরে সংরক্ষণ করে রাখতে পারেন। এখান থেকে আমার ফাইল ফোল্ডার কোনো কিছুই হারিয়ে যাবে না।